উচ্চ মাধ্যমিক দর্শনে যারা এবছর 2025 সালে পরীক্ষা দিলে সেই প্রশ্নপত্রের কিছু সমাধান আমি করে দিলাম। তোমরা একবার দেখে নাও, এসিকিউ, এমসিকিউ, বড় প্রশ্ন, লজিক সবই। দেখো 1 নাম্বার, অবরোহ যুক্তিবিজ্ঞান একটি কি? অবরোহ যুক্তিবিজ্ঞান একটি হচ্ছে আকারনিষ্ঠ শাস্ত্র। 2, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কি হবে? যুক্তিটি কি হবে? যুক্তিটি বৈধ হবে বা অবৈধ হবে। আমি দেখো উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা। দেখো বৈধ যুক্তির একটা উদাহরণ দিয়েছি, যুক্তি বাক্য সত্য, সিদ্ধান্ত সত্য। আমার প্রশ্ন বলেছে সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি কি হবে? তাহলে সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি বৈধ হবে। আবার দেখো নিচের উদাহরণে সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি অবৈধ হবে। তার মানে কি, সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি বৈধও হতে পারে বা অবৈধও হতে পারে। ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি বৈধ বা অবৈধ হবে। তাহলে এটা ঠিক। হ্যাঁ, বেশ। তারপরে দেখো বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো, বৈধতার প্রশ্নটি অবরোহ যুক্তির সঙ্গে সম্বন্ধিত। ঠিক আছে, বৈধতা, উপমা যুক্তি মানে হচ্ছে আরোহ যুক্তি, চ্যাপ্টার এই তিনটি, সুতরাং এই তিনটে নয়, অবরোহ যুক্তির সঙ্গে সম্বন্ধিত। একটি নিরপেক্ষ বচনের কয়টি অংশ আছে? একটি নিরপেক্ষ বচনের 4টি অংশ আছে, পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক আর বিধেয়। হ্যাঁ, কোন জাতীয় বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য? দেখো সামান্য বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য আর ই বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য। তাহলে এ আর ই দুটো সামান্য বচন, তাহলে সামান্য বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য। ঠিক আছে, বেশ। তারপরে দেখো এ বচনের বিরোধী বচনটি কি হবে? এ বচনের বিরোধী বচন মানে আমি যদি এখানে একটা ছক আঁকি, এভাবে যদি আমি একটা ছক আঁকি, এ ই আই আর ও, ঠিক আছে, এই কোনাকুনি আমি একটা দাগ টানলাম বিরোধিতার। ঠিক আছে, এটা বিপরীত বিরোধিতা, এটা অধীন বিপরীত বিরোধিতা, এটা বিরুদ্ধ বিরোধিতা। তাহলে এ বচনের বিপরীত বচনটি কি? এটা বিপরীত, তাহলে এ বচনের বিপরীত বচন হচ্ছে ই বচন। ঠিক আছে, বেশ। তারপরে দেখো একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট ড্যাশ এবং ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ লেখো। তাহলে আই আর ওর মধ্যে অধীন, এটা হচ্ছে অধীন। ঠিক আছে, অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক হচ্ছে আই আর ও এর মধ্যে। তাহলে আমার এখানে অপশনটা পেয়ে গেছি, আই আর ওর মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ আছে। তারপরে দেখো কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য হলে সেই পদটি অবশ্যই আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে। এটা কি হবে? এটা হবে অবৈধ পক্ষ দোষ হবে। হ্যাঁ, তারপরে দেখো কোনো ন্যায়ের সংস্থানে ফিসাপ মূর্তিটি বৈধ হয়, এটা হচ্ছে তৃতীয় সংস্থান নয়, এটা হবে চতুর্থ সংস্থানে ফিসাপ হয়। বেশ। মিশ্র প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি কি রকম? মিশ্র প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটা হচ্ছে একটি নিরপেক্ষ বচন। বেশ। তারপরে দেখো পি অথবা কিউ, এমন নয় যে পি অতএব কিউ, এই যুক্তিটি কি নামে পরিচিত? এই যুক্তিটি কি নামে পরিচিত? দেখো অথবা আছে মানে বৈকল্পিক যুক্তি। ঠিক আছে, আর বৈকল্পিক যুক্তি বৈধ হলে পরেই সেটা ডিএস নামে পরিচিত। ডিএস নামে পরিচিত। ঠিক আছে, বেশ। তারপরে দেখো কোনো অএস নয় পি এর বুলীয় ভাষ্য কি? দেখো আমি এটা বলে লিখি তোমাদেরকে, কোনো এস নয় পি যদি হতো, ই বচন হতো, তাহলে এর ই বচনের বুলীয় ভাষ্য হতো এস পি বার সমান 0। এবার এর সঙ্গে একটা অ লেগে আছে মানে অ এস এর মাথায় বার হবে, তাহলে সঠিক উত্তর হবে এইটা, এস বার পি ইকুয়াল টু 0। তারপরে দেখো সাদা হাতি আছে, কোনো হাতি হয় সাদা বর্ণের প্রাণী, তাহলে দেখো এটা কি বচন? ভেনচিত্রে, আগে প্রতীকায়িত করতে হবে। হ্যাঁ, মানে আই বচনের রূপ হচ্ছে ডাব্লু ই নট ইকুয়াল টু 0, এইটা হচ্ছে আই বচনের। এবার এই ডাব্লু ই জায়গাটা ক্রস চিহ্ন হবে, আমরা দেখব ডাব্লু ই জায়গাটা, এই জায়গাটা ডাব্লু ই পড়ছে, তাহলে এই জায়গাটা উভয়ের জায়গা পড়ছে, এই জন্য এইটা ঠিক হবে, ক্রস চিহ্ন। বেশ। তারপরে দেখো পি ভেল পি নাল কিউ, এইটি সর্বদাই কি হবে? এটি সর্বদাই কি হবে আমরা দেখি। দেখো পি কে যদি সত্য ধরি, পি কে যদি সত্য ধরি, তাহলে একে যদি আমি সত্য নাল সত্য ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? এইটা দাঁড়াচ্ছে টি ভেল টি। ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে সমান দাঁড়াচ্ছে টি। আবার যদি পি কে যদি মিথ্যা ধরি, তাহলে ব্র্যাকেটে এটা ধরা হচ্ছে মিথ্যা নাল মিথ্যা সমান, তাহলে এ ভেল টি, মানে মিথ্যা নাল মিথ্যা সমান টি হয়, সমান টি।
তাহলে কি হচ্ছে, যৌগিক বচনটি সর্বদাই শত সত্য হচ্ছে। ঠিক আছে, বেশ। তারপর দেখো এই দিকটা, পি সত্য হলে পি ভেল নট পি এর সত্য মূল্য কি হবে? পি সত্য হলে আমরা করে দেখবো একবার। দেখো পি সত্য হলে, তাহলে পি যদি সত্য হয় ভেল নট পিটাও সত্য ধরা হয়েছে, তাহলে এর সত্য মূল্য কি হবে? তার মানে কি টি ভেল এটা এফ, তাহলে টি ভেল এফ সমান টি, তাহলে সত্য হবে। ঠিক আছে, বেশ। তারপরে দেখো পি ভেল কিউ মিথ্যা হয়, তাহলে পি নাল কিউ এর সত্য মূল্য কি হবে? এইটা কখন মিথ্যা হয়? যখন এইটা মিথ্যা হয়, ভেল এইটা মিথ্যা হয়, মানে উভয় যখন মিথ্যা তখন মিথ্যা হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এইটা নাল এইটা, তাহলে এফ নাল এফ সমান হচ্ছে কি হবে? এফ নাল এফ সমান টি, তাহলে কি হবে? সত্য হবে। ঠিক আছে, এটা আমার কিন্তু সত্য হবে। বেশ, এরপর দেখো বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নিয়ম, কিন্তু দুটো আলাদা আলাদা দেওয়া আছে, সেই জন্য এখানে একসঙ্গে দেওয়া আছে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম, সেই জন্য এইটা হবে। বেশ, তারপরে দেখো উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। তারপর আরোহমূলক লাভ কোন জাতীয় যুক্তির মুখ্য বৈশিষ্ট্য? আরোহমূলক লাভ আরোহ যুক্তির বৈশিষ্ট্য। ঠিক আছে, পরিমাণের দিক থেকে কার্যকারণ সমান, একথা বলেন কে? কার্ভেদ রিড একথা বলেছেন। তারপরে দেখো ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, একথার অর্থ কি? একথার অর্থ হচ্ছে যদি ক না ঘটে তবে খ ঘটে না। ঠিক আছে, তারপরে দেখো বহু কারণবাদের সমর্থককে দার্শনিক মিল আর বেন হলেন বহু কারণবাদের সমর্থক। তারপর দেখো মিলের যে পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো সহপরিবর্তন পদ্ধতি। বেশ, তারপরে দেখো এই পদ্ধতিটি কোন পদ্ধতি? এই পদ্ধতিটি হচ্ছে দেখো একাধিক সদর্থক দৃষ্টান্ত আর একাধিক নঙাত্মক দৃষ্টান্ত মানেই হচ্ছে যুগ্ম পদ্ধতি, মানে অন্যই ব্যতিরেকী পদ্ধতি এটা। বেশ, তারপরে দেখো এসএকিউতে চলে এলাম, তাহলে আমরা টোটাল 24টা কিন্তু এমসিকিউ আলোচনা করলাম। এবার দেখো এসএকিউ, যুক্তির কয়টি অংশ কি কি? যুক্তির হচ্ছে দুটি অংশ, একটা হচ্ছে যুক্তি বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত, দুটি অংশ। ঠিক আছে, দুটি অংশ, একটা হচ্ছে যুক্তি বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত। যুক্তির আকার বলতে কি বোঝায়? যুক্তির আকার বলতে যুক্তির কাঠামোকে যুক্তির আকার বলা হয়। তারপর বিরোধিতা বলতে কি বোঝায়? এটা তোমরা পারবে, একই উদ্দেশ্য বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণের পার্থক্য বা পরিমাণের পার্থক্য বা গুণ পরিমাণ উভয় পার্থক্য থাকে তাকে তাদের সম্বন্ধক বলা হয় বচনের বিরোধিতা। বেশ, তারপর দেখো উভয় বচন একসাথে সত্য নয় কিন্তু মিথ্যা হতে পারে, এটি কোন বিরোধিতা নিয়ম? এটা কিন্তু বিপরীত বিরোধিতা। ঠিক আছে, বিপরীত বিরোধিতা, এ এ আর ই এর মধ্যে। ঠিক আছে, এ সত্য হলে ই মিথ্যা, তাহলে একসঙ্গে সত্য হচ্ছে না। এ সত্য হলে ই মিথ্যা, একসঙ্গে সত্য হচ্ছে না। ই সত্য হলে এ মিথ্যা, একসঙ্গে সত্য হচ্ছে না। কিন্তু এ মিথ্যা হলে ই মিথ্যা হতে পারে, তার জন্য বলা হচ্ছে একসঙ্গে মিথ্যা হতে পারে, মানে এটা মিথ্যা হলে এটা মিথ্যা হতে পারে। তার জন্য কি হবে? তার জন্য কি বলতে হবে যে কোন বিরোধিতা নিয়ম? এটা হচ্ছে বিপরীত বিরোধিতা সত্যতা নিয়ম। বেশ, সকল কবি হন সৎ এই বচনটির বিরুদ্ধ বিরোধী বচন, মানে সকল কবি হন সৎ এ বচন, আর এ বচনের বিরুদ্ধ বিরোধী বচন হচ্ছে ও বচন। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে সেই যে ছকটা করলাম আমি আর কি, হ্যাঁ, এই ছকে কোনাকুনি, তাহলে কোনাকুনি বিরুদ্ধে ও বচন, তাহলে বিরুদ্ধ বচনের নির্দেশ করো, তাহলে ও বচন হলো এটা। এ বচন সত্য হয়, যদি এ বচন সত্য হয় তবে এর অসম বিরোধী বচনের সত্য মূল্য কি? তাহলে এ বচন সত্য হলে পরে আই বচনের সত্য মূল্য কি? এ সত্য হলে আই সত্য হবে, এ সত্য হলে আই সত্য হবে, এটা লিখতে হবে। বেশ, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বিবর্তন করো, তাহলে এ বচন করলে এ বচন করাই আছে, তাহলে কি হবে? এ থেকে বিবর্তন ই, কোনো মানুষ নয় অবুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তারপরে দেখো একটি বিকল্প স্বীকারজনিত দোষের বাস্তব উদাহরণ দাও। বিকল্প স্বীকারজনিত দোষ মানে রাম আসবে অথবা শ্যাম আসবে, রাম এসেছে অতএব শ্যাম আসবে। ঠিক আছে, এটা হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ, রাম আসবে অথবা শ্যাম আসবে, রাম এসেছে অথবা শ্যাম আসবে, বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ। বেশ, তারপর নিষেধমূলক নিরপেক্ষ প্রাকল্পিক ন্যায়ের এমটি আকারে দৃষ্টান্ত দাও, মানে বৈধ দৃষ্টান্ত। প্রাকল্পিক মানে কি? যদি রাম আসে তবে শ্যাম আসবে। ঠিক আছে, যদি রাম আসে তবে শ্যাম আসবে, শ্যাম আসবে না অতএব রাম আসবে, শ্যাম আসবে না অতএব রাম আসবে। বুঝা গেল ব্যাপারটা? বেশ, তারপরে দেখো
ভেনচিত্রে প্রকাশ করো। কোনো দার্শনিক নয় কবি, কোনো দার্শনিক মানে আই বচনে কি হয় এস পি ও বচন এটা, তাহলে ও বচনে কি হয় এস পি বার নট ইকুয়াল টু 0। তাহলে লাস্টের ঘরটা যদি এইরকম থাকে, আমরা এখানে একবার দেখে নিই, যদি এইরকম থাকে এস পি, এইটাই এস আছে, পি নাই, এইটাই এস নাই, পি আছে, তাহলে এই ঘরটা হবে আমার ক্রস চিহ্ন। যদি এখানে থাকে কোথাও দেখো এখানে ভেনচিত্রে প্রকাশ করো, আচ্ছা এটাতে এসে কিউ, এটা তাহলে আমাকে ভেনচিত্রে প্রকাশ করে এরকম ভাবে দেখাইতে হবে। হ্যাঁ বেশ, তারপরে দেখো এ বচনের বুলীয় ব্যাখ্যা কি? এ বচনের বুলীয় ব্যাখ্যা তোমরা সবাই জানো, এস পি বার ইকুয়াল টু 0, এটা হচ্ছে এ বচনের বুলীয় ব্যাখ্যা। ভেনচিত্রে প্রকাশ করো এস বার পি বার নট ইকুয়াল টু 0, এইটা ভেনচিত্রে প্রকাশ মানে আমি একটা এস বৃত্ত নিয়েছি আর একটা পি বৃত্ত নিলাম, এইটা এস এর ঘর, এইটা পি এর ঘর, তাহলে এইখানে এস আছে, এটা এস এর ঘর, আর এই ঘরটা হচ্ছে পি এর ঘর, আর এই ঘরটা দুজনারই ঘর, এস আর পি এর ঘর, তাহলে এই ঘরটাই পি নাই, বাদ দিয়ে দিলাম, এই ঘরটাই এস ও নাই, হ্যাঁ এস ও নাই, এস বাদ দিয়ে দিলাম, তাহলে আমার বলছি এস বার পি বার মানে এস আর পি দুটোই নাই কোথায়, এখানে তো এস আছে, এখানেও এস পি আছে, এখানেও পি আছে, তাহলে এস পি নাই কোথায়, এই দুটো জায়গা বাদ দিয়ে ওরা কোথাও নাই, তার মানে আর একটা জায়গা তৈরি করি না, গোটা প্রশ্নপত্রটা দাগ দিতে পারি না আমি, খাতাটা উত্তরপত্রটা, তাহলে এস বার পি বার নট ইকুয়াল টু 0, তাহলে এই জায়গাটা ক্রস চিহ্ন হবে। ঠিক আছে বেশ, তারপরে দেখো এমন নয় যে রাম যাবে, এমন নয় যে রাম যাবে, এমন নয় যে মানে নট, ঠিক আছে একটা পেলাম নট রাম যাবে, আমি যদি আর লিখি তাহলেও হবে নট আর, হ্যাঁ এমন নয় যে রাম যাবে। বেশ, পি ট্রিপল বার নট পি বচনাঘাটি কখন মিথ্যা হয়? দেখো পি যদি আমার মিথ্যা হয়, পি যদি সত্য হয়, ট্রিপল বার এইটা তাহলে কি হবে নট পি মানে একবারই করে নিলাম এফ, তাহলে কিন্তু আমার এটা এফ হচ্ছে, আবার এইটা যদি আমি এফ ধরি, পিটাকে যদি এফ ধরি, তাহলে ট্রিপল বার এইটা তাহলে টি হয়ে যাচ্ছে, দেখো হিসাব করে, তাহলে এটা হয়ে যাচ্ছে এফ, তাহলে কি হচ্ছে যে পি কে যদি সত্য বা মিথ্যা ধরি তাহলে পি ট্রিপল বার নট পি বচনাকারটি মিথ্যা হবে, এটা লিখতে হবে আমাদের। বেশ, তারপর দেখো অথবা দিয়ে পি ডট কিউ সত্য হয়, পি ডট কিউ কখন সত্য হয়? যখন এটাও সত্য হয় এটাও সত্য হয়, তখন পি ডট কিউ সত্য হয়, তাহলে পি এবং কিউ এর সত্যমূল্য কি হবে? তাহলে পি এর সত্যমূল্য হবে সত্য এবং কিউ এর সত্যমূল্য হবে সত্য। ঠিক আছে, মন্দ উপমা যুক্তি বলতে কি বোঝো? দেখো মন্দ উপমা যুক্তি বলতে বোঝা হয় যে যখন কোনো যুক্তিতে অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে বা কম গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে দুটি বিষয়ের মধ্যে তুলনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হয় মন্দ উপমা যুক্তি। মন্দ উপমা উত্তম উপমা, মন্দ নয়, ভালো উপমা যুক্তির একটি উদাহরণ দাও। দেখো মঙ্গল গ্রহে মাটি জল বাতাস আছে, পৃথিবীতে মাটি জল বাতাস আছে, উভয়ই গ্রহ, পৃথিবীতে মানুষ আছে অর্থাৎ মঙ্গল গ্রহে মানুষ থাকবে, এটা হচ্ছে ভালো উপমা যুক্তির উদাহরণ। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলে কেন? তাহলে অবৈজ্ঞানিক আরোহ অনুমান সাধারণ মানুষ কার্যকারণ সম্পর্কের উপরে নির্ভর না করে বাস্তব অভিজ্ঞতার উপরে নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, যা অবৈজ্ঞানিক অনুমানের মাধ্যমে পাওয়া যায়, তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয়। তারপরে দেখো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? দেখো আরোহ অনুমানের আকারগত ভিত্তি, বস্তুগত ভিত্তি সবই দিয়ে দিয়েছে। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পরীক্ষণ আর পর্যবেক্ষণ। পর্যাপ্ত শর্ত কাকে বলে? যে শর্ত না ঘটলে কার্যটি ঘটবে না তাকে বলা হয় পর্যাপ্ত শর্ত। তার মানে হ্যাঁ মানে প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, আচ্ছা এটা বলতে হবে এরকম ভাবে, যে শর্তটি উপস্থিত থাকলে আলোচ্য ঘটনাটি ঘটবে তাকে বলা হয় পর্যাপ্ত শর্ত। কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি কি? কারণের পরিমাণগত দেখো এই জিনিসটা অনেকে আমি শুনছি ভুল করে ফেলেছে, তা এইটা হচ্ছে পরিমাণগত লক্ষণের ভিত্তি হচ্ছে বস্তুর অবিনশ্বরতা নীতি আর শক্তির অবিনশ্বরতা নীতি। হ্যাঁ, বস্তুর অবিনশ্বরতা নীতি আর শক্তির অবিনশ্বরতা নীতি। আগুন উত্তাপের কারণ, এই বিবৃতি কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে কারণ শব্দটি পর্যাপ্ত শর্ত, হ্যাঁ পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। কেমন করে? দেখো আগুন আছে উত্তাপ আছে, আগুন আছে উত্তাপ আছে, তাহলে প্রথমে আছে থাকলে পরে পর্যাপ্ত শর্ত হয়। আগুন নাই উত্তাপ থাকতে পারে, যেমন ধরো আমি হাত ঘষছি, ঠিক আছে হাত ঘষছি তাহলে হাতে উত্তাপ হলো, তাহলে এটা কিন্তু পর্যাপ্ত শর্ত। সদর্থক শর্ত বলতে কি বোঝো? সদর্থক যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্যটি ঘটে না তাকে বলা হয় সদর্থক শর্ত। বেশ, এরপরে আমরা চলে যাব কিন্তু বড় প্রশ্নতে, 5টা বড় প্রশ্ন 8 নাম্বার করে। হ্যাঁ,
তো দেখো প্রথমে আছে ব্যাপ্যতা কাকে বলে, এই আয় বচন কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা লেখো, ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো। খুব সহজ প্রশ্ন, কমন প্রশ্ন। বেশ, তারপরে দেখো এই গুণ পরিমাণ নির্ণয় করতে দিয়েছে, এখানে একবার আমি নির্ণয় করেও দিয়েছি, দেখে নাও একটু। সবাই সাধু নয় যারা গির্জায় যায়, এটা ও বচন, কিন্তু অনেকেই এটা উল্টোপাল্টা করো নয় ঠিকঠাক করে। দেখো দেখে নাও একবার, যারা গির্জায় যায় তারা সাধু নয়, এইটা হচ্ছে কথা। যারা গির্জায় যায় তারা সাধু নয়, তাহলে কোনো গির্জায় যাওয়া ব্যক্তি নয় সাধু, এটা হবে উত্তর। কোনো গির্জায় যাওয়া ব্যক্তি নয় সাধু, এটা হচ্ছে সঠিক উত্তর। গুণ পরিমাণ কি হবে, গুণ হবে নঙর্থক আর পরিমাণ হবে বিশেষ, গুণ নঙর্থক পরিমাণ বিশেষ। তারপরে দেখো 2 নাম্বারটা, কেবলমাত্র বুদ্ধিমানরাই কবি, তাহলে সকল কবি হয় বুদ্ধিমান, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হলো, সকল কবি হয় বুদ্ধিমান। গুণ হচ্ছে সদর্থক আর পরিমাণ হচ্ছে সামান্য। 3 নাম্বারটা দেখো, দার্শনিকরা কখনোই সুখী হন না, তাহলে কি দার্শনিক কখনোই মানে ই বচন, কোন দার্শনিক নন সুখী, তাহলে গুণ হচ্ছে নঙর্থক, পরিমাণ হচ্ছে সামান্য। কিছু বন্যপ্রাণী হিংস্র, তাহলে কিছু বলেছে আই বচন, কোন বন্যপ্রাণী হয় হিংস্র, তাহলে গুণ হচ্ছে সদর্থক আর পরিমাণ হচ্ছে বিশেষ। ঠিক আছে, এটা হয়ে গেল 8 নাম্বার পেয়ে গেলে। বেশ, তারপরে দেখো যারা ঠিক করেছো তারাই পাবে। তারপর দেখো আবর্তন কাকে বলে, এই আয় বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন। ঠিক আছে, এই প্রশ্নটাও কমন প্রশ্ন। বেশ, তারপরে দেখো কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক, এটাকে কি বলেছে, যে বিবর্তন করে আবর্তন করতে বলেছে, বিবর্তনের আবর্তন। আমি এখানে সংক্ষেপে লিখে দিয়েছি, বোর্ডে করতে গেলে বহুত টাইম লেগে যাবে, তার জন্য আমি এখানেই তোমাদের করিয়ে দিয়েছি। দেখো কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক, তাহলে আমি কি লিখলাম, সকল শিক্ষক, কেবলমাত্র আছে যে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হলো, তার জন্য সকল শিক্ষক হয় পণ্ডিত ব্যক্তি। তারপরে এ থেকে বিবর্তন হয় ই বচন, কোন শিক্ষক নয় অপণ্ডিত ব্যক্তি। তারপরে দেখো ই থেকে আবর্তন হয় ই বচন, তাহলে কোন অপণ্ডিত এই ধারে চলে এলো, শিক্ষকটা এই ধারে চলে, কোন অপণ্ডিত ব্যক্তি নয় শিক্ষক, তাহলে হয়ে গেল। তারপরে দেখো কিছু মানুষ সত্য কথা বলে, তাহলে কি হবে, কোন মানুষ হয় সত্যবাদী, আই বচন, কোন মানুষ হয় সত্যবাদী, আই থেকে বিবর্তন কি হয় ও, কোন মানুষ নয় অসত্যবাদী, ও বচনের আবর্তন কি হয়, ও বচন আবর্তন সম্ভব নয়। ঠিক আছে, বেশ, তারপরে দেখো বৃত্ত কখনোই ত্রিভুজ হয় না, তাহলে কি কোন বৃত্ত নয় ত্রিভুজ, এইটা আমাকে কি করতে হবে, বিবর্তন, এ ই থেকে এ হলে সকল বৃত্ত হয় অত্রিভুজ, এ বচন আবর্তন কি হবে, কোন অত্রিভুজ হয় বৃত্ত। ঠিক আছে, তারপর দেখো প্রভাবশালী ব্যক্তিরা সাধারণত অসাধু, দেখো আই বচন, কোন প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু, আই থেকে ও বচন হলে বিবর্তন, কোন প্রভাবশালী ব্যক্তি নয় অসাধু, অসাধু, ও বচনে আবর্তন সম্ভব নয়, হয়ে গেল 4টে। বেশ, তারপরে দেখো আমাদের নিরপেক্ষ ন্যায়ের দোষ বিচারটা একবার দেখে নাও। নিরপেক্ষ ন্যায়ের দোষ বিচারটা দেখো, এই ন্যায়টি অবশ্যই বৈধ, কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট, এটিও 3 পদ বিশিষ্ট। ঠিক আছে, বেশ, তাহলে দেখো এই ন্যায়টি হয় বৈধ ন্যায়, এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট, সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট, এইরকম আমাকে কিন্তু লিখতে হবে। দেখো এখানে এম ব্যাপ্য হয় নাই, এম ব্যাপ্য হয়নি, তাহলে হেতু পদ যদি উভয় যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়, তাহলে যুক্তিতে যে দোষ হয় তাকে বলা হয় অব্যাপ্য হেতু দোষ, তাহলে এটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। অব্যাপ্য হেতু দোষ। বেশ, এটা অব্যাপ্য হেতু দোষ। এরপরে দেখো অনেক সরকারি অফিসারই অনেক সরকারি অফিসারই নন অধ্যাপক, কেননা তারা এমএ পাস নন, এবং অধ্যাপকরা সকলেই এমএ পাস। দেখো এই ব্যাপারটা তোমাদের একটু গন্ডগোল হয়েছে অনেকের, একটু ভালো করে ভেবে নাও, দেখে নাও। দেখো কি হবে, কেননার আগে একটা সিদ্ধান্ত, অনেক সরকারি অফিসারই নন অধ্যাপক, আমি আগে বলি তারপরে এই দিকটা দেখবে। দেখো কেননার আগে অনেক সরকারি অফিসার নন অধ্যাপক, অনেক নন তার মানে ও বচন, কোন সরকারি অফিসার নন অধ্যাপক, কোন সরকারি অফিসার নন অধ্যাপক, এইটা হলো মানে আমি এখন সরকারি অফিসার খুঁজবো, তারা, তারা বলতে সরকারি অফিসাররা এমএ পাস নন, তাহলে তারা এমএ পাস নন, তারা বলতে এখানে কিন্তু সকল সরকারি অফিসার নন এমএ পাস, তাহলে সকল সরকারি অফিসার নন এমএ পাস, তার মানে হচ্ছে কোন সরকারি অফিসার নন এমএ পাস, তাহলে এইটা হচ্ছে ও বচন, কোন সরকারি অফিসার নন এমএ পাস। হ্যাঁ, এইটা কিন্তু অনেকে ই বচন করে ফেলেছো, তাদেরকে কিন্তু ও বচন করতে হতো। দেখো কোন সরকারি অফিসার নন এমএ পাস, আর একটা বাকি থাকছে অধ্যাপকরা সকলেই এমএ পাস, তাহলে সকল অধ্যাপক হয় এমএ পাস। এবার আমরা যদি দোষ বিচারটা দেখতে যাই, তাহলে কি দেখব, আমরা দেখছি যে পক্ষপাত ব্যাপ্য হয়নি, কোনো অসুবিধা নাই, সাধ্যপদ এখানে ব্যাপ্য হয়েছে, এখানেও ব্যাপ্য হয়েছে, সাধ্য দোষ হয়নি, এম এম মানে হেতুপদ একবার ব্যাপ্য হয়ে গেছে,
তাহলে এম ঘটিত দোষ হয়নি। দুটি নাবাচক যুক্তিবাক্য নাই, নাবাচক যুক্তিবাক্যের দোষ হয়নি। দুটি বিশেষ যুক্তিবাক্য নাই, তাহলে বিশেষ যুক্তিবাক্যেরও দোষ হয়নি। এখানে চতুষ্পদী দোষও হয়নি, তাহলে এইটা হচ্ছে বৈধ। ঠিক আছে, আর বৈধ যখনই হয়ে গেল তখন আমি দেখে নেব কোন সংস্থান। তাহলে আমি দেখতে পাচ্ছি পিএম এস এম, পি আর এম এ যোগ করে দিলাম, পি আর এম এ যোগ করে দিলাম, তার মানে দ্বিতীয় সংস্থান। এ ও ও, এ ও ও মানে হচ্ছে ব্যারকো। আচ্ছা, ব্যারকো হচ্ছে বি এ আর ও সি ও, হ্যাঁ ব্যারকো হয়ে গেল এর বৈধ মূর্তিটার নাম। ঠিক আছে, বেশ বেশ। তারপরে দেখো অব্যপহেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, এটা তো তোমাদের কমন। তারপরে দেখো এইটা কি পদ্ধতি, এটা অন্বয়ী পদ্ধতি, মিলের অন্বয়ী পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পেরে গেছো এটা। তারপর দেখো যুগ্ম পদ্ধতি মানেই বলেছিলাম যে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, সংযুক্ত পদ্ধতি, মিশ্র পদ্ধতি, এক 5টা নাম আর কি অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। তাহলে এটা হচ্ছে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। ঠিক আছে, বেশ। এরপরে চলে আসছি আমরা দোষ বিচার, লাস্টের দিকে চলে এসছি। হ্যাঁ, তো দেখো ছাত্রটি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হয়নি এবং পরীক্ষায় ব্যর্থ হয়েছে, সুতরাং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হওয়াই তার ব্যর্থ হওয়ার কারণ। তাহলে ছাত্রটি পরীক্ষায় নিয়মিত উপস্থিত হয়নি, পরীক্ষায় ব্যর্থ হয়েছে। ছাত্রটি 1 নং ক্ষেত্রে উপস্থিত হয়নি, পরীক্ষায় ব্যর্থ হয়েছে। 2 নং ক্ষেত্রে উপস্থিত হয়নি, পরীক্ষায় ব্যর্থ হয়েছে। 3 নং ক্ষেত্রে উপস্থিত হয়নি, পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তো বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হলে পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণ। তাহলে এখানে কিন্তু একটা আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষ। মানে শুধু বিদ্যালয়ে যদি মাঝে মাঝে না যাওয়া হয় তাহলে সে ফেল করবে এমন কোনো কথা নয় কিন্তু। কারণ সে ভালোভাবে পড়াশোনা করেনি, বা তার শরীর খারাপ ছিল, বা তার গৃহশিক্ষকের অভাব ছিল, বা তার বই কিনতে পারেনি, বা পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছে, অনেকগুলো শর্ত। কিন্তু এখানে শুধুমাত্র 1 দিন 2 দিন স্কুল যায়নি তাকেই কারণ বলা হয়েছে, এটা মানা যায় না। ঠিক আছে, সেই জন্য এটি একটি আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করার দোষ। হ্যাঁ, তারপরে দেখো কলকাতায় মিছিল হওয়ার পর মুর্শিদাবাদে ভূমিকম্প হলো, সুতরাং কলকাতার মিছিল মুর্শিদাবাদে ভূমিকম্পের কারণ। দেখো এইটা হচ্ছে একটি অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ, অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ। তারপরে চলে এসেছি লাস্ট একদম অবৈধ সামান্যীকরণ দোষ আর অপর্যবেক্ষণ দোষ। অপর্যবেক্ষণ দোষটা অবৈধ সামান্যীকরণ দোষের মতোই, শুধু নামটা পাল্টে দিলেই এটা হয়ে গেল, বাস। ঠিক আছে, এই ছিল তোমাদের প্রশ্নপত্রের সমাধান। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটি কমেন্ট অবশ্যই করবে, ভিডিওটাকে লাইক করবে। ঠিক আছে, পরবর্তী পরীক্ষা তোমাদের সংস্কৃত আর ভূগোল দুটোই ভালো হোক। সকলকে ধন্যবাদ।